আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা, নেত্রী আর কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো দিল্লির মোদি, কলকাতার এজিদ এবং দেশদ্রোহী কিছু ভারতীয় রাজাকার 2021 সালে কি করতে যাচ্ছে। এই বিষয়টি বলার পূর্বে আমি কোরআনের 113 নম্বর সূরা আল ফালাক এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ করুণাময়, অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি উষার রবের কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সেসবের অনিষ্ট হতে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর ঘন ঘোর অন্ধকারের অপকার হতে যখন তা ছেয়ে যায়। অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, আর আকীদায় ফুঁক দেয় যারা, তাদের অনিষ্ট হতে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুটে লোকগুলোর অনিষ্ট হতে যখন তারা হিংসায় মেতে ওঠে। আমি যে বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, আমি প্রথমে আপনাদেরকে বলে দিই, রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক আর বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমি এই দেশকে ভালোবাসি, এই দেশে আমার জন্ম হয়েছে। যদিও যখন আমার জন্ম হয়েছিল তখন এই দেশের নাম বাংলাদেশ ছিল না, তখন ছিল পূর্ব পাকিস্তান। আবার যখন আমার মায়ের জন্ম হয়েছিল তখন এই দেশটি ছিল হিন্দুস্তান। আবার যখন আমার বাবার জন্ম হয়েছিল তখন এই দেশটি ছিল ব্রিটিশ ভারত। আবার যখন আমার স্ত্রী, যার সাথে আমার বিয়ে হয়েছে, তার জন্ম হয়েছে তখন এই দেশটি বাংলাদেশ। আমি যে কথাগুলি আপনাদের সামনে বলবো তাতে অনেকে অবশ্য আমাকে ভালো নজরে নাও দেখতে পারেন। তারপরে আমি আপনাদের সর্বপ্রথম সঞ্জিত চন্দ্র দাসের যে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, তার একটি কথা, যদিও এই উস্কানিটা আমাদের দেশের প্রশাসনের কিছু ভারতীয় রাজাকার, ভারতপ্রেমী রাজাকার, পুলিশ বলেন, আর্মি বলেন, বিজেপি বলেন, এদের পক্ষ থেকে শক্তি পেয়েছে বিধায় সে বলেছে মোদি বিরোধী সমাবেশ করলে কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবে। একটু চিন্তা করে দেখুন, এই যে কথাটি সঞ্জিত চন্দ্র দাস, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সে বলেছে। আমার প্রশ্ন হলো, এমন কথা কিভাবে সে বলতে পারে মোদি বিরোধী সমাবেশ করলে কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবে? ক্ষমতাসীন দলের দায়িত্ব পর্যায় এবং দেশের গোয়েন্দা বাহিনীর কর্মকর্তাদের আমি অনুরোধ করব, ভিনদেশি এজেন্ডা নিয়ে উন্মাদ হওয়া ঠিক না। এটা কি কোনো দেশপ্রেমিক বাংলাদেশির ভাষা হতে পারে? এদেশের কোনো রাজনৈতিক কর্মী মোদির বিরোধিতা করলে কলিজা টেনে ছিঁড়ে ফেলার কথা বলবে না। কোনো রাজনৈতিক কর্মী যদি বলে, তাও যদি সে বাংলাদেশ আওয়ামী লীগের হয়। কিন্তু এই ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সে এই যে কথাটি বলেছে, এটি কি বাংলাদেশ আওয়ামী লীগ কর্মীর মুখের ভাষা? জাতি অবশ্যই বিশ্বাস করে নিচ্ছে, আর এই কথাটি তার কলিজার ভেতর থেকেই বের হয়েছে। এই কথাটি যদি একটু ভারতের ইতিহাসে আমরা দেখি, আজ মোদি বিরোধী সমাবেশ করলে কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবে, এই ধরনের কথা ভারতের সেই উগ্রবাদী হিন্দুত্ববাদের কিছু লোকেরা বলে।
যেমন RSS, শিবসেনা, বিজেপির নেতা নেত্রীরা এবং রয়ের সাথে আর ইসকনের সাথে যাদের সম্পর্ক, এমনকি বজরং দলী যারা, এরাই সব কথা বলতে পারে। কিন্তু আজ আমাদের দেশে এই কথা শুনতে হচ্ছে। আজ 2021 সাল, আমাদের দেশের পুলিশ প্রধান যেভাবে ধমকি দেয়, এর পূর্বে কুষ্টিয়ার এসপি জাতিকে ধমকি দিল যে দেশে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে, নইলে পেয়ারা পাকিস্তানে চলে যেতে হবে। এখন সবাই জেনে গেছে দেশের মানুষ, এ দেশে দুটি দল এখন বসবাস করছে। একটি দল যারা ভারতীয় রাজাকার, আর বাকিরা সব বাংলাদেশি। এটি আপনাকে আমাকে বুঝতে হবে, আর এটি সম্ভবত মাদার অফ মাফিয়ার যুগে দেশের মানুষেরা বুঝেছে। এমনকি অনেক আওয়ামী লীগের লোকেরাও বুঝতে পেরেছে। আমাদের দেশের অনেক দেশপ্রেমী যারা আওয়ামী লীগ করে, এরা যখন এই জিনিসগুলি বুঝতে পারে তখন ঠিকই তারা বেরিয়ে আসে। এমনকি ছাত্রলীগের অতীতের বিশেষ একজন ব্যক্তি, সে কিনা আজ বলেই বসেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং অন্যান্যরা আমাদের দেশে যদি তারা গোয়েন্দাগিরি করতে পারে, তাহলে আমাদের দেশের ডিজিএফআই কেন বাংলাদেশে ভারতে যে গোয়েন্দাগিরি করতে পারবে না, বা আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কেন ভারতে যে গোয়েন্দাগিরি করতে পারবে না। তো সে জানে যে ভারতে তো আমাদের দেশের গোয়েন্দা সংস্থা যে গোয়েন্দাগিরি করে না, কিন্তু ভারতীয়রা কেন করবে। আবার অনেকে জেনে গেছেন 1971-এর সেই ভারতীয়দের সাপোর্ট নিয়ে সবাই এখন জানতে পেরেছেন যে তারা মূলত সাপোর্ট করেছে, লুটপাট করার জন্য এসেছিল। লুটপাট করে তারা তাদের সবকিছু যা দরকার ছিল নিয়ে চলে গেছে এবং অদ্যাবধি তারা নিয়ে চলেছে। আমি যে আপনাদেরকে বললাম দিল্লির মোদি, কলকাতার এজিদ এবং দেশদ্রোহী কিছু ভারতীয় রাজাকার 2021 সালে কি করতে যাচ্ছে। দিল্লির মোদি, এই মোদির ইতিহাসটি এত ভয়াবহ ইতিহাস, যা ভারতের অন্যান্য নেতাদের সাথে নেই বললেই চলে। গুজরাতে জীবিত মুসলমানদেরকে ইনি জ্বালিয়েছেন। দিল্লিতে যে ম্যাসাকার করেছেন 2020 সালে, পুরা বিশ্বের মানুষেরা জানে। তো দিল্লির মোদি ডক্টর সুব্রমণিয়াম স্বামী, ইনি বলেছিলেন বাংলাদেশে দিল্লির শাসন চলবে, যার জন্য আমাকে এই কথাটি বলতে হলো। কলকাতার ইয়াজিদ, আপনারা শুধু ইতিহাসের এজিদ ইবনে মুয়াবিয়ার ঘটনা জানেন যে পানি বন্ধ করে দিয়েছিল, কারবালার যে ইতিহাস রয়েছে। আর এই মমতা ব্যানার্জি এছাড়া একে একে যারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, তারা কখনো চায়নি ফারাক্কার বাঁধ খুলে দিতে, তারা রাজি হয়নি। কিন্তু তখন তারা পানি দিতে রাজি হয় যখন বাংলাদেশে পর্যাপ্ত পানি থাকে। খরার সময় তারা পানি দেয় না, যার জন্য কলকাতার এজিদিরা। আর দেশদ্রোহী কিছু ভারতীয় রাজাকার, এদেশে এখন পাকিস্তানপন্থী কেউ নেই, কেউ সৌদি আরব পন্থীও নেই। কিন্তু পাকিস্তান আর সৌদি আরব নিয়ে যারা কথা বলে, এর পূর্বে বলেছিল সুরঞ্জিত বাবু যে এদেরকে মুসলিম যারা তাদেরকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে সিস্টেম, সেই সিস্টেম মতে বাবু চলে গেছেন। বাংলাদেশের জায়গায় রয়েছে মসজিদগুলি, মসজিদের জায়গায় রয়েছে মুসলিমরা এদেশে রয়েছে এবং মুসলমান শিয়া সুন্নি সালাফিরাও রয়েছে।
বাংলাদেশ থেকে একজন বাঙালি যদি পাকিস্তানে বসতি নিতে চায়, তার জন্য সে দেশে কোনো জায়গা নেই। এমনকি বাংলাদেশ থেকে কোনো একজন বাঙালি যদি সৌদি আরবে বসতি স্থাপন করতে চায়, তার জন্য সেখানে কোনো জায়গা নেই। কিন্তু সৌদি আরবের মক্কানগর সকল মুসলিমিনদের জন্য, এই কোরআন যেমন বিশ্ববাসীদের জন্য কনস্টিটিউশন, যা 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ, ইন্না আউয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় প্রথম ঘর যা মানব সমাজের জন্য বানানো হয়, প্রত্যেকটি মানুষের জন্য বানানো, যা মক্কার সাথে, এটি পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়াত করে। আর এই কনস্টিটিউশনের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 185-তে বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমজান মাসে কোরআন নাজিল হয়, যা প্রত্যেকটি মানুষের জন্য কনস্টিটিউশন হিসেবে, গাইড বুক হিসেবে এসেছে। তো মাসজিদুল হারাম প্রত্যেকটি মানুষের জন্য, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আলান নাস 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াতে আল্লাহ বলেন, এই ঘরটি প্রত্যেকটি মানুষের জন্য, জাহানবাসীদেরকে হিদায়াত করে। আর এই গ্রন্থটি প্রত্যেকটি মানুষের জন্য, এটি গাইড বুক। এখন ভারতের প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর আসছে মুজিব বর্ষ উদযাপনের জন্যই। মূলত আমরা এটি হয়তো মনে করছি, কিন্তু আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন মুজিব বর্ষের সাথে দামোদর মোদীর কোনো সম্পর্ক নেই। তার আসার যে কারণ, যা পশ্চিমবঙ্গের বাঙালিরা এবং বাংলাদেশের বাঙালিরা বুঝতে পারেনি, তার চালটি আসলে কি। এখন সবাই জেনে গেছে পশ্চিম বাংলায় ভোট হচ্ছে, সেখানে বাঙালিদেরকে হারানোর জন্য মোদী তার প্রার্থী দিয়েছে। মোদীর আসল উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষার উপরে। হিন্দু মুসলমান নিয়ে তার কোনো সমস্যা না, বাংলা ভাষাকে নষ্ট করে দিবে এবং হিন্দুত্ববাদকে সে ওই দেশে এবং বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। পাকিস্তানে করতে যে ধরা খেয়েছে, যার জন্য সেখানে নওয়াজ শরীফ নরেন্দ্র মোদীর লোক ছিল, তাকে দেশান্তর করে দেওয়া হয়েছে। আবার চায়নার সাথে মোদীর ভালো সম্পর্ক না, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক না, নেপালের সাথেও ভালো সম্পর্ক না। এবার লেগে আছে কিছু দেশদ্রোহী বাঙালিদেরকে কবজা করে সে তার কার্য চালিয়ে যাচ্ছে। আর ডক্টর সুব্রমণিয়াম স্বামী উনি বলেছিলেন বাংলাদেশে দিল্লির রাজত্ব কায়েম হবে, সেটি মূলত চলছে। মোদী মূলত আসছেন মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শনের জন্য, তাই তাকে যেতে হবে পশ্চিমবঙ্গের বিধানসভায়। সেখানে যেতে গেলে এদেশের দুটি জায়গায় তাকে অবশ্যই এই মুহূর্তে যাওয়া দরকার। একটি হচ্ছে ওড়াকান্দি, হরিচাঁদ ঠাকুরের বাড়িতে, তার সাথে এই ওড়াকান্দির সাথে জড়িত মতুয়া সম্প্রদায়ের বিশেষ আবেগ, যেটি পশ্চিমবঙ্গের নির্বাচনে মতুয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটি মোদীর আসল আসার উদ্দেশ্য। তাই পশ্চিমবঙ্গের কোটি কোটি ভোটের লালসায় ঢাকায় আসছে মোদী। এই ভোট পাওয়ার জন্য মূলত তার আগমন।
যদি পশ্চিম বাংলার বিধানসভা মোদির হয়ে যায়, তাহলে বাংলা ভাষায় যারা কথা বলে, যারা লেখন লেখে, যারা তথ্য আদান প্রদান করে, তখন হয়ে যাবে পশ্চিমবঙ্গের সকল স্কুলগুলিতে হিন্দি ভাষায় শিক্ষার ব্যবস্থা। আবার পশ্চিমবঙ্গে যে সমস্ত বাংলাদেশ থেকে মুসলমানেরা যে বসেছে তাদেরকে বিতাড়িত করবে। তো মূলত বাংলা ভাষার উপরে ঠিক মোহাম্মদ আলী জিন্নাহ যেভাবে চেয়েছিলেন যে রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, যার জন্য তাকে হারতে হয়েছে। তো নরেন্দ্র মোদীর উদ্দেশ্য হচ্ছে হিন্দুত্ববাদকে প্রচার প্রসার করা এবং বিধানসভাকে কবজা করা, যার জন্য এই মতুয়া সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য তাকে যেতে হচ্ছে ওড়াকান্দিতে। এই ওড়াকান্দিতে গেলেই পশ্চিমবঙ্গের যে মতুয়া ভোট রয়েছে, এই ভোট অবশ্যই পাবে নরেন্দ্র মোদী, তার পার্টি। কারণ এই মতুয়া নমশূদ্র এরা 24 পরগনাতে থাকে, দক্ষিণ 24 পরগনাতে থাকে, নদিয়া জেলাতে বসবাস করে, জলপাইগুড়িতে থাকে, শিলিগুড়িতে থাকে, কোচবিহারে থাকে, বর্ধমানের কিছু এলাকাতে থাকে। এরা 1947 সালে দেশভাগের পর তারা ওদেশে যে স্থায়ী বসবাস করছে। নরেন্দ্র মোদী তাদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও এরা বাংলাদেশ থেকে যাওয়া। তাদেরই ভোট পাওয়ার জন্য মূলত তাকে বাংলাদেশ আসতে হচ্ছে। এই গোপালগঞ্জে যাবে, সেখান থেকে আবার তাকে যেতে হবে যেভাবে 27 মার্চ গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে, তারপরে ওড়াকান্দি এবং সাতক্ষীরার দুটি মন্দিরে তাকে যেতে হবে পূজা দেওয়ার জন্য। এবং আসল উদ্দেশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। একটু চিন্তা করে দেখুন, এই যে মুজিব শত জন্মবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উপলক্ষে যে আয়োজিত অনুষ্ঠান, এখানে আরো অনেকে আসছে, কিন্তু কেউ ঢাকার বাহিরে যাবেন কিনা আমার জানা নেই। তবে 1812 সালে যিনি জন্মেছিলেন হরিচাঁদ ঠাকুর, মূলত সেই সূচনা যা মতুয়াদের জন্য তিনি করেছেন, এই ঠাকুরের হাত ধরে মতুয়া সম্প্রদায়, মতুয়া সনাতন হিন্দু সম্প্রদায় হরিচাঁদ ঠাকুরকে দেবতা মানে। এই দেবতার বাড়ি হচ্ছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ওড়াকান্দি। তিনি মূলত ব্রাহ্মণদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, কারণ এই ব্রাহ্মণরা যেভাবে শাসন করেছিল, তাতে দেখা গেল যেভাবে শাসন করেছিল তাতে এই যে নিচু জাতের নমশূদ্র বলেন, চণ্ডাল বলেন, এদেরকে অবহেলা করা হতো। এদের ভিতরে এই ওড়াকান্দিতে জন্ম নেওয়া এই রয়, তখন তিনি কি করলেন, যে সময় ব্রাহ্মণ ছাড়া কারো শিক্ষার কোনো অধিকার ছিল না, এই
গুরু চাঁদ ঠাকুর বৃহত্তর ফরিদপুর, বরিশাল, বৃহত্তর যশোর এবং খুলনার প্রায় 4000 পাঠশালা প্রতিষ্ঠা করেন। অবশ্য তিনি ভালো কাজ করেছেন, কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আসছেন মূলত কলকাতার বিধানসভা কিভাবে জিতা যায় তাই, আর কিছু না। কোনো শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তার ভালো কোনো সম্পর্ক নেই, মুখে বললে সেটা আমরা মানব না। যদি শেখ মুজিবুর রহমান সাহেব ওনার পছন্দের ব্যক্তি হন, তাহলে ওনার লোকেরা আজ কি করছে, আমার দেশের সীমান্ত এলাকাতে প্রতিনিয়ত লাশ উপহার দিচ্ছে। আর আমি কখনো নিজেকে বোঝাতে পারি না যে একটি দেশ, যে দেশের বর্ডার গার্ড যারা, তারা সিভিলিয়ানদেরকে এইভাবে মারে। আর এই দেশটি শুধু ভারত আর বাংলাদেশের বর্ডারে যারা ডিউটি পালন করে তারাই করে। এরা কখনো চায়নার বর্ডারের সাথে গুলি চালাতে পারে না, নেপালের বর্ডারের সাথে গুলি চালাতে পারে না, এমনকি পাকিস্তানের বর্ডারের সাথেও গুলি চালাতে পারে না। কারণ ওখানে একটি গুলি করলে ওদের হাজার হাজার গুলি খেতে হয়। আপনারা যারা মনে করছেন ভারত আপনার আমার বন্ধু রাষ্ট্র, 1971-এর ইতিহাস আমাদের সামনেই রয়েছে। তারা মূলত লুটপাট করার জন্যই এদেশে ঢুকেছিল, লুটপাট করেই তারা বেরিয়ে চলে গেছে। আমি মূলত বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং যারা এই দুটি পার্টির সাথে সম্পর্ক রাখে, এদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি, কারণ তারা চায় এই কনস্টিটিউশন এদেশেও সবাই ইচ্ছাকৃতভাবে মানুক। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে দেশকে আজ বিক্রি করে দেওয়ার জন্য যে পদক্ষেপ নিয়েছে, যেটি আমরা সবাই দেখতে পাচ্ছি তাদের কাজকর্মের দরুন, বিএনপি শাসনামলে মানুষের উপর অনেক নির্যাতন হয়েছে, তার থেকে বেশি নির্যাতন, বরঞ্চ কয়েক হাজার গুণ নির্যাতন বেশি বৃদ্ধি হয়েছে এই অবৈধ প্রধানমন্ত্রীর যুগে। এদেশে দেশপ্রেমিক আপনাকে এবং আমাকে হতে হবে, কারণ আপনি এবং আমি এই কনস্টিটিউশন মেনে চলি। যত সময় আপনি ভারতে দালালি করবেন, মনে রাখবেন আপনি বিএনপির হন কিংবা আওয়ামী লীগের অথবা এই দুই দলের সাপোর্টার কেউ হন না কেন, আপনাদের কারণে এদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্টরা বুক ফুলিয়ে, বুক ফাঁপিয়ে, এমনকি হিন্দুত্ববাদ এবং ইসকন তারা চলাফেরা করে, গোয়েন্দাগিরি করে। আপনি কথা বলতে পারবেন না। আজ সাতক্ষীরাতে অনেকগুলি এলাকাতে কোরআনের দরসের জন্য অনেক হুজুররা যাওয়ার কথা ছিল, সব বন্ধ করে দিয়েছে। আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের একটি কথা আপনার আমার সবসময় মনে রাখতে হবে, যখন দেখবে কলকাতার দাদা বাবুরা আমার দেশে ঘুরে ঘুরে আসছে, তখন বুঝবে আমার দেশের বড় কোনো ক্ষতি হতে যাচ্ছে। এটি আমার মনে হয় আমাদের এই সময় একটু বোঝা উচিত। যদিও রব্বানির ব্যাপারে আমি আপনাদের সামনে এর পূর্বে বলেছি, তার কিছুটা বুঝিয়ে এসেছে। এইভাবে আওয়ামী লীগের অনেকের বুঝিয়ে আসছে, কিন্তু মুখ খুলে বলতে পারছে না। বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত। একদল বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিশ্বাসী, অন্য দল হচ্ছে ভারতীয় রাজাকার। এটি মনে রাখতে হবে। আর এর জন্য দায়ী হচ্ছে আজকের ঘসিটি বেগম, এর জন্য দায়ী হচ্ছে মাদার অফ মাফিয়া, এর জন্য দায়ী হচ্ছে বেনজির, এর জন্য দায়ী হচ্ছে আজিজ।
সেনা প্রধান আর একজন পুলিশ প্রধান। আপনারা একটু চিন্তা করে দেখুন, এই যে খেলা ভারত বাংলাদেশের সাথে খেলছে আমাদের দেশের গুটি কতক ভারতীয় রাজাকারদের কারণে, এই খেলার শেষ কোথায়? ভারত আস্তে আস্তে মিয়ানমারের সাথে যুদ্ধ লাগাবে, আর আওয়ামী লীগ সরকারের এটি হচ্ছে এক ধরনের চালাকি। এতে ভারতের দুটি লাভ হবে। ভারতের কাছে যে নিম্নমানের অস্ত্র রয়েছে তারা বিক্রি করতে পারবে, আর জনগণের মানসিকতা পরিবর্তন তারা করে নিতে পারবে। অথচ আজ যে ঘটনা আপনারা দেখলেন, এক সপ্তাহ পূর্বে ঘটানো হলো সংখ্যালঘুদের নিয়ে, তাও সেটি হচ্ছে সুনামগঞ্জের সেই শাল্লা এলাকাতে। সেখানে কি ঘটনা ঘটানো হলো? সত্যি কি মামুনুল হক সাহেবের কথা শুনে এই ঘটনা ঘটানো হয়েছে সংখ্যালঘুদের উপর, এই হিন্দুদের উপর? না। অতীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ সাহেব তিনি কি বলেছেন? প্রত্যেকটি হামলার পিছনে ধর্মীয় গোষ্ঠীকে ব্যবহারকারী নেপথ্যের শক্তি রয়েছে, তাদের পরিকল্পনায় এই সব হামলা হয়েছে, কিন্তু তারা ক্ষমতাবান, আবার কেউ কেউ শাসক দলের ফলে তারা ধরাছোঁয়ার বাইরে সবসময় থাকে, যার জন্য তাদের কখনো বিচার হয় না। কারণ ক্ষমতাসীনরা জড়িত থাকায় তাদেরকে আইনের আওতায় আনা যায় না। তো সুনামগঞ্জে হিন্দু পল্লীতে যে হামলা হলো, এটি মাইকে ঘোষণা দিয়ে পরিকল্পিতভাবে এই শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দু পল্লীতে এই হামলার যে ঘটনা, এ পর্যন্ত পুলিশ অবশ্য 25 জনের মতো লোকদেরকে গ্রেফতার করেছে। মূল আসামি একজন শহীদুল ইসলাম স্বাধীন মেম্বার, যে নাকি আওয়ামী লীগের একজন বিশেষ কর্মী। হিন্দু মহাজোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন দে, তার কথা হলো শুধু সুনামগঞ্জে নয়, তার আগেও যে কয়টি বড় বড় হামলা করানো হয়েছে, পুলিশ আগে পরিকল্পনার কথা জানলেও নিরাপত্তার কোনো ব্যবস্থা তারা নেয় না, আর গোয়েন্দা সংস্থার লোকজনই বা কি করবে। 2012 সালের সেই 19 সেপ্টেম্বর রামুতে বৌদ্ধপল্লীতে হামলার ঘটনা ঘটানো হয়। 2016 সালের 29 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সেই নাসিরনগরে হিন্দু বসতির সেই মন্দির ভেঙে দেওয়া হয়। আর যে নাকি লেখাপড়া জানে না, সেই রসরাজের ফেসবুকের পোস্টে ধর্মীয় যে অবমাননার কথা তুলে ধরা হয়, মূলত তার কারণে, যদিও সেই ছেলেটি জেলে ছিল, চলে এসেছে, কিন্তু আতঙ্কে দিন কাটায়। কিন্তু কাজল দেবনাথ সাহেবের কথা মতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য নাসিরনগরের হামলার নেপথ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের সংসদ সদস্য এবং তার ভাই। তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। ঠিক একইভাবে রংপুর বলেন, কুমিল্লা বলেন, 14 গ্রাম বলেন, ভোলায় সংখ্যালঘুদের উপর যে হামলা রয়েছে, বা গাইবান্ধাতে অথবা আমাদের যশোরের নোয়াপাড়াতে, কিন্তু এই ভারতীয় রাজাকার যারা, তারাই আজ সব সময় আমাদের দেশের যারা জামাত ইসলামের কর্মীরা রয়েছে তাদের উপরে তারা দোষ চাপায়, বিএনপির কিছু লোকদের উপরে দোষ চাপায়, হুজুরদের উপরে দোষ চাপায়। তা আমি তাদের সকলকে বলতে চাই, বাংলাদেশি সন্তানেরা যে পার্টি করুক না কেন, তারা সবাই স্বাধীন। হুজুরদের উপরে দোষ দেওয়ার পূর্বে হাটাজারি যে মাদ্রাসা রয়েছে, এর পাশে কিন্তু মন্দির রয়েছে,
ওই মন্দিরের পুরোহিতের কাছে জিজ্ঞেস করেন, অবশ্যই সে বলতে বাধ্য হবে যে ওই মন্দির সবসময় নিরাপদ। আমার বাড়ি যশোর জেলার কেশবপুর থানার বুড়িহাটি গ্রাম। আমার বাড়ি থেকে 20 মিটার দূর, 25 মিটার দূরেই রয়েছে হিন্দু পল্লী, এবং তাদের সাথে আমাদের যে ব্যবহার, আর তারাও আমাদের সাথে যে ব্যবহার দেয়, সেটি যদি আপনারা একটু জানতে চান তাহলে সেখানে যেই আপনারা দেখতে পারেন আমরা কত ভ্রাতৃত্বের সাথে থাকি। কিন্তু এই ভারতপন্থী, এই ভারতীয় রাজাকার, তারা এই দেশটাকে এমন করে দিতে চাচ্ছে যে এখানে যেন আগুন জ্বলতে থাকে। আর আমি হিন্দু ভাই বোনদেরকে বলবো, বিশেষ করে যারা হিন্দুইজমের ভাই বোন রয়েছেন, আপনারা সবসময় নৌকাকে ভোট দেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার, কাকে ভোট দেবেন তাও আপনারাই ভালো জানেন। কিন্তু কখনো চিন্তা করেছেন যে আপনাদের এই যে অরাজকতা, এগুলি ঘটানোই হয় এই আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং 5 দশকের ইতিহাস তারই সাক্ষী। আপনারাও একটু বেরিয়ে আসুন। যদি আপনাদের মধ্যে কেউ যোগ্য দেশপ্রেমিক থাকে তাদেরকে দাঁড় করান। অন্ধভাবে এদেশে বসবাস করলে আপনারা আরো কষ্ট পাবেন। এই আওয়ামী লীগ বাংলাদেশকে এখন 2 ভাগে বিভক্ত করে দিয়েছে। এই আওয়ামী লীগের চোর, এই আওয়ামী লীগের খুনি, এই আওয়ামী লীগের ভারতীয় দালালি করার কারণে, মোদির পা চাটার কারণে, মোদির তোলবাজি করার কারণে দেশের সবাই জেনে গেছে যে দেশ এখন 2 ভাগে বিভক্ত। এক দল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিশ্বাসী, আর অন্য দল হচ্ছে ভারতীয় রাজাকার। এখানে কোনো পাকিস্তানের রাজাকারের ঠাঁই নেই, কারণ পাকিস্তান কোনোদিন বাংলাদেশের ভিতরে ঢুকে কবজা করার চেষ্টাও করবে না। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে, যদি মাওলানা ভাসানী সেই কথাকে মনে না রাখতে পারেন, তাহলে আপনাকে এবং আমাকে আরো কষ্ট পোহাতে হবে। আসুন আমরা সবাই মিলে দেশকে ভারতের কবজায় না দিয়ে আমরাই দেশপ্রেমিক হই, আমাদের সমস্যার সমাধান আমরাই করি। এই মুহূর্তে দরকার যে অবৈধ সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশ মদিনার সনদে চলবে, মদিনার সনদে চলবে কি করে? নিজেই তো চলতে পারেনি, অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসে গেছে, এবং সাথে সেই পুলিশ প্রধান আর বিজেপি প্রধান, আবার সেনা প্রধানকে হাত করে নিয়ে আবার একেবারে বদনাম করে ছেড়ে দিয়েছে এই আমাদের দেশের প্রশাসনের সন্তানদেরকে, সামান্য গুটি কতক লোকদের কারণে। আর কথায় কথায় হুজুরদের এত দোষ দিলে তো চলবে না। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, যতটুকু সম্ভব হয় আমরা অন্তত দেশকে ভালোবাসি এবং এদেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে সেই লক্ষ্যে কাজ করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন, আর আমরা যেন সবসময় রবের দেয়া যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান মেনে জীবন কাটাতে পারি, আর কখনো কারোর বিপক্ষে না যাই।